গুড মর্নিং ক্লাস। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম টু রাইট স্মার্ট একাডেমি। আমি রয়েছি তোমাদের সাথে জিওগ্রাফির সুমন স্যার। স্টুডেন্ট, আমরা কিন্তু গত ক্লাসে তোমাদের বইতে যে চতুর্থ অধ্যায় ছিল বর্জ্য ব্যবস্থাপনা, সেই বিষয়টা কিন্তু শেষ করেছি, তাই না? আজকে আমরা কিন্তু সম্পূর্ণ একটা নতুন অধ্যায় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। সেটি হলো কি, তোমাদের বইতে যে তৃতীয় অধ্যায় রয়েছে বাড়িমণ্ডল, সেই বাড়িমণ্ডল সম্পর্কে কিন্তু আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। দেখো, বাড়িমণ্ডল একটা বড় বিষয়। তার মধ্যে আজকে আমরা যেটুকু জিনিস নিয়ে আলোচনা করব সেটা হলো সমুদ্র স্রোত এবং সমুদ্র স্রোত সৃষ্টির যে কারণ রয়েছে সেই কারণ সম্পর্কে আলোচনা করব। তার আগে গত ক্লাসের পড়া তোমাদের কেমন মনে আছে চলো দেখি একটু। আমরা গত ক্লাসে কি পড়েছিলাম? বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে পড়েছিলাম, তাই না? তো সেখানে কিন্তু অনেক রকমের প্রশ্ন ছিল। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, দুটি ই বর্জ্যের উদাহরণ দাও। বলতো দুটি ই বর্জ্যের উদাহরণ কি কি? ভেরি গুড, খুব ভালো বলেছো যে কম্পিউটার, সেলফোন, এছাড়া ইলেকট্রনিক্স যে দ্রব্যাদিগুলো রয়েছে তাকে আমরা কি এক কথায় কি বলি? না, ই বর্জ্য পদার্থ। আচ্ছা, এবারে দুটো এমন শিল্পের নাম বলো যে শিল্প থেকে দূষিত গরম যে জল সেটা নির্গত হয়। কোন দুটি শিল্প থেকে হতে পারে? বাহ, খুব ভালো বলেছো যে কাগজ শিল্প। আর একটি কি হতে পারে? লৌহ ইস্পাত শিল্প, তাপবিদ্যুৎ শিল্প, এগুলো থেকে কিন্তু গরম জল কিন্তু নির্গত হয়, যেটি সরাসরি জলে ফেললে আমাদের সেই স্থানের জল কিন্তু সম্পূর্ণরূপে দূষিত হয়, জলদূষণ ঘটে, তাই তো? আচ্ছা, খুব ভালো বলেছো তাহলে তোমরা। এরপরে বলো তো, দুটি তেজস্ক্রিয় বর্জ্যের উৎস কি কি? তেজস্ক্রিয় বর্জ্যের উৎস, ইউরেনিয়াম খনি, খুব ভালো বলেছো। আর কি হতে পারে? আর হতে পারে পারমাণবিক অস্ত্র, পারমাণবিক গবেষণাগার কেন্দ্র, সেখান থেকে যে বর্জ্য পদার্থগুলি নির্গত হয় তাকে আমরা কি বলবো বলতো? যে তেজস্ক্রিয় বর্জ্য পদার্থ। আচ্ছা, এবারে তোমরা আমাকে বলো তো, দুটি চিকিৎসা সংক্রান্ত বর্জ্য পদার্থ কি কি? দেখো, চিকিৎসা সংক্রান্ত যে বর্জ্য পদার্থ তাকে কিন্তু আবার দুটি ভাগে ভাগ করা যায়। কি? এক সংক্রামক, আর একটা হচ্ছে কি অসংক্রামক। তাহলে এমন দুটি চিকিৎসা বর্জ্যের নাম তোমরা বলো তো। ব্যবহার করা সিরিঞ্জ, খুব ভালো বলেছো। আর কি হতে পারে? রক্তমাখা, তুলো, তারপরে সূঁচ, কাঁচি, রোগীর যে মলমূত্র ত্যাগ সেখান থেকেও কিন্তু বর্জ্য পদার্থ যে বেরোয় সেগুলোকে কি বলা হয়? তুলো রয়েছে, সেগুলোকে বলা হয় চিকিৎসা সংক্রান্ত বর্জ্য পদার্থ, তাই তো? আচ্ছা, তাহলে তোমরা কিন্তু বর্জ্য পদার্থ কি সেটা কিন্তু সবার আগে জেনেছিলে। পরিবেশ দূষণ করে, মানুষের বিভিন্ন রোগ ক্রান্তির সৃষ্টি করে যে বর্জ্য পদার্থ, তাই না? এছাড়া পরিবেশের কিন্তু দূষণ ঘটায়। মানুষের যে ব্যবহারের পর অবশিষ্টাংশ যেগুলো আমরা পরিবেশে ফেলে দেই, সেখান থেকে যে বর্জ্য পদার্থের সৃষ্টি হয় তাকে আমরা বর্জ্য পদার্থ বলবো, তাই তো? এবারে এই বর্জ্য পদার্থের ব্যবস্থাপনা, ব্যবস্থাপনা কাকে বলে বলতো? খুব ভালো বলেছে যে পরিবেশকে রক্ষা করতে, মানুষের যে বিভিন্ন রোগের হাত থেকে রক্ষা করতে, বর্জ্য পদার্থের সঠিক সংরক্ষণ, বর্জ্য পদার্থকে সম্পদে পরিণত করা, এছাড়া পরিবেশ দূষণের হাত থেকে বর্জ্য পদার্থ যাতে সঠিক ব্যবহার করা যায়, এই সমস্ত প্রক্রিয়াকেই কিন্তু একসাথে কি বলা হয় বলতো? বর্জ্য ব্যবস্থাপনা, তাই তো? এই বর্জ্য ব্যবস্থাপনা পড়তে গিয়ে তোমরা নিশ্চয়ই 4R এর কথাটা শুনেছো। অর্থাৎ চারটি পদ্ধতি রয়েছে যার দ্বারা কিন্তু আমি বর্জ্য ব্যবস্থাপনা করতে পারি। কি কি সেই 4R? এক হচ্ছে রিডিউস, দুই হচ্ছে রিইউজ, রিসাইকেল, এবং লাস্ট কি? রিফিউজ, অর্থাৎ পরিত্যাগ করা সম্পূর্ণ। পরিমাণ হ্রাস করতে হবে, পুনরায় ব্যবহার করতে হবে, পুনর্নবীকরণ করতে হবে, আর পুরোপুরি একটা পদার্থকে বা একটা বর্জ্য পদার্থকে কিন্তু পুরোপুরি ত্যাগ করতে হবে। দেখো, পরিত্যাগ বা যেটাকে বলছে প্রত্যাখ্যান, সেটাকে আমরা ইংলিশে কি বলছি? রিফিউজ। তুমি বলো তো কি কি রিফিউজ আমরা করতে পারি বর্জ্য পদার্থের ক্ষেত্রে? ভেরি গুড। প্লাস্টিক, পলিথিন, থার্মোকল, এগুলো কিন্তু পুরোপুরিভাবে নিষিদ্ধ করা উচিত, তাই না? আচ্ছা, এরপরে বর্জ্য ব্যবস্থাপনার যে বিভিন্ন পদ্ধতিগুলো ছিল, মনে আছে সেই পদ্ধতিগুলো কি কি?
বলতো? বর্জ্য পৃথকীকরণ, ভেরি গুড। আর কি ছিল? ভরাটকরণ ২ নম্বর। ৩ নম্বর কি ছিল? যে কম্পোস্টিং। এই কম্পোস্টিংকে কিন্তু দুভাগে ভাগ করা যায়। এক কি? সবাত কম্পোস্টিং, আর এক হচ্ছে অবাত কম্পোস্টিং। বায়ুমণ্ডলের সাহায্যে বা বায়ুর সাহায্যে কম্পোস্টিং করাকে কি বলা হয় বলতো? সবাত না অবাত? সবাত কম্পোস্টিং, ভেরি গুড। আর বায়ুমণ্ডল ছাড়া যে জৈব সংশ্লেষণ করা হয় বা বিশ্লেষণ ঘটানো হয় তাকে কি বলা হয়? অবাত কম্পোস্টিং, তাই না? আর কি ছিল পয়েন্ট বলো? নিষ্কাশন ব্যবস্থা। আর ছিল স্ক্রাবার। স্ক্রাবার কি? যে শিল্প কারখানাযুক্ত অঞ্চলে দেখবো বায়ু দূষিত হয়, সেই বায়ু দূষণ রোধ করতে বা বায়ু থেকে যে দূষিত পদার্থ টেনে নিতে কিন্তু এই স্ক্রাবার ব্যবহার করা হয়। স্ক্রাবার কয় প্রকার? ২ প্রকার। কি কি? আর্দ্র স্ক্রাবার আর শুষ্ক স্ক্রাবার, তাই তো? এগুলো আমরা গত ক্লাসে বিস্তারিত জেনেছি। আর জেনেছিলাম যে বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা কি, অর্থাৎ তোমরা কি ব্যবস্থা গ্রহণ করতে পারো এই বর্জ্য ব্যবস্থাপনা করতে, তাই তো? আচ্ছা, তোমরা নিশ্চয়ই গঙ্গা অ্যাকশন প্ল্যান এই কথাটা শুনেছো। কি না, গঙ্গা কিন্তু দিনের পর দিন দূষিত হয়ে যাচ্ছে, তাকে পুনরায় তার পুরনো রূপে ফিরিয়ে দেওয়ার জন্য এই প্রকল্প গ্রহণ করা হয়েছিল। তাহলে এই গঙ্গা অ্যাকশন প্ল্যান কত সালে গৃহীত হয়েছিল বলতো? ভেরি গুড, 1985 সালে। এবং 2014 সালে কিন্তু আরো একটা এই গঙ্গাকে দূষণমুক্ত করার জন্য প্রায় 20,000 কোটি টাকা ব্যয় করে একটা প্রকল্প চালু করা হয়েছিল। তার নাম কি? তার নাম কিন্তু হলো নমামি গঙ্গে, তাই তো? ভেরি গুড। তাহলে আমরা কিন্তু বর্জ্য ব্যবস্থাপনার এইসব বিষয়গুলো সম্পর্কে জেনেছিলাম। আরো একটা বিষয় জানিয়েছিলাম যেটা খুব পরীক্ষায় আসে, যে বর্জ্য ব্যবস্থাপনার বর্জ্য পদার্থের উৎসগুলি কি কি? মানে কোথা থেকে বর্জ্য পরিবেশে আসছে? কোথা থেকে আসছে? গৃহস্থালীয় বর্জ্য, তাই তো? আর কি? শিল্প কারখানার বর্জ্য, কৃষিজ বর্জ্য, চিকিৎসা সংক্রান্ত বর্জ্য, হয়তো এগুলো তেজস্ক্রিয় বর্জ্য পদার্থ। এগুলো কিন্তু সবই পরিবেশের পক্ষে ব্যাপক ক্ষতিকর। তো স্টুডেন্ট, আমরা কিন্তু মূলত এই সব বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, তাই তো? আজকে আমরা তোমাদের বইতে যে অধ্যায় ৩য় রয়েছে, বাড়িমণ্ডল, সেই বাড়িমণ্ডল সম্পর্কে পড়ব। এর আগে আমরা বায়ুমণ্ডল সম্পর্কেও পড়েছি। জল, বায়ু, মাটি এগুলো কিন্তু পৃথিবীর প্রাকৃতিক উপাদান, তাই তো? এগুলো সবই। তার মধ্যে এই বাড়িমণ্ডল থেকে শুরু করে বায়ুমণ্ডল এগুলো কিন্তু বিশেষ ভূমিকা পালন করে। বাড়িমণ্ডলের অর্থ কিন্তু হলো জলমণ্ডল। বাড়ি কথার অর্থ কি? না, জলমণ্ডল। যে কটি প্রাকৃতিক যে প্রক্রিয়া রয়েছে এবং যে কটি প্রক্রিয়ায় সমুদ্র জল স্থানান্তরিত হয় তাদের মধ্যে কিন্তু সমুদ্র স্রোতের ব্যাপ্তি ও ভূমিকা কিন্তু সব থেকে বেশি। তাহলে বায়ুমণ্ডলের মধ্যে সমুদ্র স্রোতের ভূমিকা কিন্তু সব থেকে বেশি। মানব শরীরে যেমন শিরা, ধমনী দিয়ে দূষিত রক্ত বা বিশুদ্ধ রক্ত চলাচল করে, ঠিক তেমনি কিন্তু সমুদ্রের মধ্য দিয়েই ঠান্ডা ও গরম জলের যে স্রোত সেটা একসাথে এক স্থান থেকে কিন্তু অন্য স্থানে বয়ে যায়। তাহলে তোমরা কি বুঝলে? যে সমুদ্র যে স্রোতটা আমরা আজকে পড়বো, সেই সমুদ্র স্রোত কিন্তু মানুষের শরীরে শিরা বা ধমনীর মতো কাজ করে, যেটা কি গরম জল ঠান্ডা জল এক স্থান থেকে অন্য স্থানে বয়ে নিয়ে যায়। আর এটা কার দ্বারা সম্ভব হয়? সমুদ্র স্রোত সৃষ্টি হওয়ার মূল কারণ কি তাহলে দাঁড়াচ্ছে? বায়ু প্রবাহ, তাই না? কারণ বায়ু প্রবাহ দ্বারাই কিন্তু সমুদ্র স্রোতটা বাড়ে, আবার কিন্তু বায়ু প্রবাহ কম হলে সেখানে সমুদ্র স্রোত কমে। তাহলে বায়ু প্রবাহই হলো কিন্তু সমুদ্র স্রোতের মূল কারণ। তোমরা মনে রাখবে এটা, যে সমুদ্র স্রোতের মূল কারণ কি? না, বায়ু প্রবাহ। তাহলে প্রথমে আমরা জানবো সমুদ্র স্রোত কি। সমুদ্র স্রোতের বিভিন্ন ধরনের সমুদ্র স্রোত কি কি রয়েছে, যেমন উষ্ণ স্রোত, শীতল স্রোত, পৃষ্ঠ স্রোত, এছাড়া গভীর গভীর সমুদ্র স্রোত। এই বিষয়গুলো তো আমরা জানবোই, সাথে কিন্তু আমরা জানবো যে সমুদ্র স্রোত সৃষ্টি হওয়ার কারণগুলি কি কি। একটা কারণ তোমরা ইতিমধ্যেই জেনে গেছো, কি বলতো? বায়ু প্রবাহ। তাহলে সর্বাধিক কিন্তু এই বায়ু প্রবাহ কিন্তু সমুদ্র সৃষ্টির প্রধান কারণ। আরো অনেকগুলি কারণ রয়েছে, আরো ৫-৬টি কারণ রয়েছে, সেগুলো সম্পর্কেও আমরা বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে? তাহলে চলো প্রথমে আমরা দেখব যে বায়ুমণ্ডল কি জিনিস। দেখো, বায়ুমণ্ডল কঠিন তরল গ্যাসীয় অবস্থায় সাগর, মহাসাগর, ভূপৃষ্ঠ, ভূ অভ্যন্তরে
ভৌমজল, ভূ অভ্যন্তর মানে কি ভৌমজল তো, তাহলে বায়ুমণ্ডলে যে জলরাশি রয়েছে তা হলো কিন্তু বায়ুমণ্ডল। অর্থাৎ পৃথিবীর যে কোনো স্থানে যেভাবেই হোক জল যে রয়েছে তাকে আমরা কি বলবো, বায়ুমণ্ডল। অর্থাৎ সেটা তরল, গ্যাসীয়, কঠিন, মহাসাগর হোক বা ভূপৃষ্ঠের উপরে হোক বা ভূ অভ্যন্তরে। ভূ অভ্যন্তরে যে জলস্তর তাকে আমরা কি বলি, ভৌমজলস্তর। ভূপৃষ্ঠের উপরে যে জল প্রবাহ হয় সেটা কি, নদী, জলাশয়, তাই না? আবার মহাসাগরের উপরেও কিন্তু প্রচুর জলাশয় রয়েছে, জল রয়েছে। তাই সমগ্র বিষয়টাকে কিন্তু আমরা একসাথে কি বলবো বলতো, বায়ুমণ্ডল। পৃথিবীর 70.8% অংশ বায়ুমণ্ডলের অন্তর্গত। দেখো, এই হচ্ছে তোমাদের ছবিতে পৃথিবী, পৃথিবীর ছবি এটা। এই পৃথিবীর মধ্যে এই যে অংশগুলো রয়েছে এগুলো হচ্ছে স্থলভাগ, তাই তো? এই স্থলভাগের মধ্যেও অসংখ্য নদী নালা রয়েছে, রয়েছে তো। এবং বাদবাকি যে তোমরা নীল যে অংশটা দেখতে পাচ্ছ এটি কিন্তু সম্পূর্ণ বিভিন্ন সাগর, মহাসাগর রয়েছে। সব থেকে বড় মহাসাগরের নাম কি স্টুডেন্ট? 5টি মহাসাগর রয়েছে, তার মধ্যে সব থেকে বড় কি? প্রশান্ত মহাসাগর। ভেরি গুড। এই যে মহাসাগর, আহ, সাগর, অর্থাৎ টোটাল যে জলরাশি তার 70.8% হলো কিন্তু জলরাশি, অর্থাৎ বায়ুমণ্ডলের অন্তর্গত। এবং বাকি কত, 29.2% হলো কিন্তু স্থলভাগ। তাহলে একটা কথা তোমরা বুঝতে পারছো, আমরা যে বলি না যে পৃথিবীর 4 ভাগের 3 ভাগ জল আর 1 ভাগ স্থল, সেই বিষয়টা কিন্তু তোমরা জানলে আজকে, তাই তো? আচ্ছা, এরপরে দেখো রয়েছে সমুদ্র স্রোত কি। সমুদ্র স্রোত কি সেটা জানতে হবে আমাদের। কি না, বায়ু প্রবাহ, পৃথিবীর আবর্তন, সমুদ্র জলের উষ্ণতা, ঘনত্ব, লবণাক্ত ইত্যাদির তারতম্যে সমুদ্রের যে বিশাল অঞ্চল জুড়ে নিয়মিতভাবে ও নির্দিষ্ট পথে সমুদ্র জলের একমুখী প্রবাহ হয় তাকে আমরা কি বলবো, সমুদ্র স্রোত। এক কথায় বলতে গেলে সমুদ্র স্রোত কাকে বলবো, যে বায়ু প্রবাহ দ্বারা যখন সমুদ্রের বিপুল জলরাশি এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছে তাকেই আমরা সমুদ্র স্রোত বলবো, তাই না? তাহলে কি কি কারণ দাঁড়াচ্ছে এখানে, যে বায়ু প্রবাহ, পৃথিবীর আবর্তন, তারপর সমুদ্র জলের উষ্ণতা, ঘনত্ব, লবণাক্ত ইত্যাদি তারতম্যের জন্য যে বিশাল জলরাশি রয়েছে সমুদ্র পৃষ্ঠে তার নির্দিষ্ট পথে কিন্তু একমুখী প্রবাহ লক্ষ্য করা যায়, অর্থাৎ একটা নির্দিষ্ট দিকে কিন্তু সেই জলের প্রবাহ লক্ষ্য করা যায়। একেই আমরা কি বলবো, সমুদ্র স্রোত। বুঝতে পেরেছো? তাহলে আমরা কি জানলাম, যে বায়ুমণ্ডল কি জিনিস এবং সমুদ্র স্রোত কাকে বলে। স্টুডেন্ট, এরপরে দেখো রয়েছে বিভিন্ন ধরনের সমুদ্র স্রোত। উষ্ণতা, গভীরতা, প্রবাহিত জলরাশি, গতি, প্রবাহের দিক অনুসারে কিন্তু সমুদ্র স্রোতকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। দেখো সেই ভাগগুলো কি কি, আগে সেগুলো জানি। কি কি বলতো? এক হচ্ছে উষ্ণ স্রোত, দুই কি শীতল স্রোত, তৃতীয় হচ্ছে পৃষ্ঠ সমুদ্র স্রোত এবং চতুর্থ হচ্ছে যে গভীর সমুদ্র স্রোত। মূলত উষ্ণতা, গভীরতা, প্রবাহিত যে জলরাশি, গতি অনুযায়ী সমুদ্র স্রোতকে এই 4টি প্রধান ভাগে কিন্তু ভাগ করা যায়। উষ্ণ স্রোত তোমরা সকলেই জানো যে উষ্ণ স্রোত কি। ক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ মণ্ডলের সমুদ্র উৎপন্ন স্রোত হলো কিন্তু উষ্ণ স্রোত। তাহলে উষ্ণ স্রোতটা কোথায় সৃষ্টি হয় না, ক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ মণ্ডলের যে সমুদ্রে উৎপন্ন হয় যে স্রোতটি। দেখো এই ছবিতে রয়েছে, দেখো এই যে উষ্ণ স্রোত, এই যে সমান যে দাগগুলি এগুলো হচ্ছে কিন্তু সব উষ্ণ স্রোত সৃষ্টি হচ্ছে। কোথায় সৃষ্টি হচ্ছে, ক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ মণ্ডলের সমুদ্রের উপরে যে স্রোত সৃষ্টি হয় তাকে আমরা কি বলবো, উষ্ণ স্রোত। এই স্রোতের জল প্রবাহিত অঞ্চলের সমুদ্র জল অনেক অপেক্ষা কিছুটা উষ্ণ এবং যে অঞ্চল দিয়ে বয়ে যায় সেখানকার উষ্ণতা কিন্তু কিছুটা বাড়িয়ে যায়। তাহলে কি হলো, এই স্রোতের জল প্রবাহিত অঞ্চলে সমুদ্র জল অপেক্ষা কিছুটা উষ্ণ হয়, অর্থাৎ যে স্থানের উপর দিয়ে জলটা যায় সেই স্থানের কিন্তু সমুদ্রের জল কিছুটা উষ্ণ হয়ে যায়, ঠিক আছে? এবং যে অঞ্চলের উপর দিয়ে বয়ে যায় সেখানকার গড় উষ্ণতাও কিন্তু কিছুটা বাড়িয়ে তোলে এই উষ্ণ স্রোত। অর্থাৎ উষ্ণ স্রোতের অর্থ হলো গরম যে স্রোতটা হয়, ঠিক আছে? সমুদ্রের জল তুলনামূলকভাবে কিন্তু অনেকটা গরম থাকে। আচ্ছা, এরপরে দেখো রয়েছে শীতল স্রোত। শীতল স্রোত, শীতল স্রোত কোথায় লক্ষ্য করা যায় না, উচ্চ অক্ষাংশে। পৃথিবীর উচ্চ অক্ষাংশ কোন অঞ্চলগুলি, মেরু অঞ্চল, তাই না? তাহলে উচ্চ অক্ষাংশে মেরু অঞ্চলে উৎপন্ন ও প্রবাহিত স্রোত হলো কিন্তু শীতল স্রোত।
এই স্রোতের জল প্রবাহিত জলের তুলনায় শীতল। যে জলটা থাকে তার তুলনায় কিন্তু এই যে স্রোতটা প্রবাহিত হয় তার ফলে জলটা শীতল হয় এবং যে অঞ্চলের উপর দিয়ে বয়ে যায় সেই অঞ্চলের গড় উষ্ণতা কিন্তু অনেকটাই কমিয়ে দেয়। উষ্ণ স্রোতের ঠিক বিপরীত অংশটা দেখা যায় এই শীতল স্রোতে। এই স্রোতের সঙ্গে হিমশৈল কিন্তু ভেসে আসে। হিমশৈল কি? যে বড় বড় যে বরফের চাই, হিম মানে বরফ আর শৈল মানে কিন্তু হচ্ছে পাহাড় বা পর্বত। তাহলে সেই বড় বড় পাহাড়ের চাই যেটা দেখতে মনে হয় পাহাড়ের মতো, সেগুলো কিন্তু সমুদ্র স্রোতের সাথে কিন্তু ভেসে ভেসে আসে। এটাকে কি বলা হচ্ছে? না, শীতল স্রোত। তাহলে তোমাদের যদি প্রশ্ন আসে পরীক্ষায়, শীতল স্রোত কোথায় লক্ষ্য করা যায়? না, উচ্চ অক্ষাংশে মেরু অঞ্চলে যে স্রোতের সৃষ্টি হয় তাকে আমরা এক কথায় কি বলবো? না, শীতল স্রোত। দেখো এই যে এটাই হচ্ছে শীতল স্রোত, ডট ডট যে দাগগুলো রয়েছে উচ্চ অক্ষাংশে। আচ্ছা, এরপরে দেখো রয়েছে ৩ নম্বর পৃষ্ঠ সমুদ্র স্রোত। পৃষ্ঠ প্রবাহ তোমরা সকলেই জানো, অর্থাৎ ভূপৃষ্ঠের উপর দিয়ে যে জলরাশিটা বয়ে যায়, তাই না? সমুদ্র তলের উপর দিয়ে প্রবাহিত স্রোত হলো কিন্তু পৃষ্ঠ স্রোত। বায়ু প্রবাহের মাধ্যমে এই স্রোতের উৎপত্তি ঘটে। তাহলে সমুদ্রের উপরে কিন্তু দেখবে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়, বা সমুদ্রের উপরে দেখবে প্রবাহিত যে স্রোতগুলি হয়, সেই স্রোতকে কিন্তু আমরা কি বলবো? না, পৃষ্ঠ স্রোত। এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী কিন্তু হলো বায়ু প্রবাহ। দেখো, উচ্চচাপ নিম্নচাপ তোমরা এই কথাগুলো আগে শুনে এসেছো যখন বায়ুমণ্ডল পড়ছিলে, শুনেছো তো? দেখবে নিম্নচাপ যুক্ত যে অঞ্চল, সেই অঞ্চলে কিন্তু বায়ু হালকা হয়ে উপরের দিকে উঠে যায়, তাই না? এবং আশেপাশের যে অঞ্চলের উষ্ণ বায়ু সেটা কিন্তু ওই স্থানটা পূরণ করতে ছুটে আসে। সমুদ্রের উপরে সৃষ্টি যদি এরকম ভাবে হয় তাহলে কিন্তু সেখানে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হতে পারে, তাই না? এটি কিন্তু পৃষ্ঠ সমুদ্র স্রোতের একটি উদাহরণ হয়। আচ্ছা, এরপরে রয়েছে দেখো গভীর সমুদ্র স্রোত। গভীর সমুদ্র স্তর অর্থাৎ ২০০ থেকে ১০০০ মিটার এর মধ্যে দিয়ে প্রবাহিত যে স্রোত হয় তাকে গভীর সমুদ্র স্রোত বলা হয়। তাহলে গভীর সমুদ্র স্তর দিয়ে প্রবাহিত যে আহ, স্রোত তাকে আমরা কি বলবো? না, গভীর সমুদ্র স্রোত। সমুদ্র জলের ঘনত্বের তারতম্য এই স্রোত সৃষ্টির মূল কারণ। তাহলে গভীর সমুদ্র স্রোত সৃষ্টির মূল কারণ কি? না, সমুদ্র জলের ঘনত্ব। সেই ঘনত্বের উপরে যে তারতম্য হয়, কোথাও ঘনত্ব কম কোথাও ঘনত্ব বেশি, এই যে তারতম্য লক্ষ্য করা যায় তার উপরেই কিন্তু এই স্রোতের সৃষ্টি হয়। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যে সমুদ্র যে বিভিন্ন ধরনের সমুদ্র স্রোত রয়েছে সেগুলি কি কি বলতো? ভেরি গুড। উষ্ণ স্রোত, শীতল স্রোত, পৃষ্ঠ সমুদ্র স্রোত এবং কি? না, গভীর সমুদ্র স্রোত। স্টুডেন্ট, এর পরে দেখা রয়েছে সমুদ্র স্রোতের কয়েকটি গুরুত্বপূর্ণ দিক। দেখো, ৪টে পয়েন্ট রয়েছে। ১ নম্বর কি রয়েছে? যে সমুদ্র স্রোত পৃষ্ঠপ্রবাহ ও অন্তঃপ্রবাহ উভয় রূপে কিন্তু বাহিত হয়। আমরা একটু আগে পড়লাম না যে পৃষ্ঠপ্রবাহ, ভৌম জল, তাই তো? তাহলে সমুদ্র স্রোত পৃষ্ঠপ্রবাহ ও অন্তঃপ্রবাহ এই দুই ভাবেই কিন্তু প্রবাহিত হতে পারে। ১ নম্বর। ২ নম্বর কি রয়েছে? দেখো, বায়ুপ্রবাহ সমুদ্র স্রোতের মূল কারণ। তাহলে সরি, আমরা একটু আগে পড়লাম না যে সমুদ্র স্রোতের মূল কারণ কিন্তু হলো বায়ুপ্রবাহ। দেখো তাই রয়েছে এখানে। বায়ুর গতি ৫০ কিমি/ঘন্টা হলে সমুদ্র স্রোতের গতি হয় ১ থেকে ২ কিমি/ঘন্টা। যদি বায়ুবেগের গতিবেগও বাড়ে, সাথে সাথে কিন্তু সমুদ্রের যে গতিবেগ সেটাও কিন্তু ধীরে ধীরে বেড়ে যাবে, তাই তো? আবার যদি উল্টো দিকে বায়ুর গতিবেগ কমে যায় তাহলে কি হবে? সমুদ্র স্রোতের গতিবেগও কিন্তু ধীরে ধীরে কমে যাবে। তাহলে এই বায়ু প্রবাহের উপরেই কিন্তু সমুদ্র স্রোতের বাড়া এবং কমা এই দুটি কিন্তু সম্পূর্ণরূপে নির্ভর করছে। ৩ নম্বর দেখো কি রয়েছে? সমুদ্রের মাঝ বরাবর বিভিন্ন স্রোত চক্রাকারে আবর্তিত হলে কুণ্ডলী বা জায়ার সৃষ্টি হয়। দেখবে সমুদ্র স্রোত কিন্তু সমুদ্রের মধ্যবর্তী অঞ্চলে চক্রাকারে আবর্তিত হয়। এই চক্রাকারে আবর্তিত হওয়াকে কি বলে বলতো? কুণ্ডলী বলে। জায়াস বা কুণ্ডলী কি? দেখো, সকল মহাসাগরের মাঝ বরাবর কোরিওলিস বলের প্রভাবে কিন্তু সমুদ্র স্রোত বেঁকে গিয়ে ও মিলিত হয়ে কিন্তু কি হয়? না, জলাবর্ত বা চক্র সৃষ্টি করে। কোরিওলিস বল তোমরা কি জানো? বায়ু প্রবাহে পড়েছিলে, উত্তর গোলার্ধে বায়ু বাম দিকে এবং দক্ষিণ গোলার্ধে বায়ু ডান দিকে বেঁকে প্রভাবিত হয়। এই কাজটা কিন্তু সমুদ্রের উপরেও কিন্তু সে করে। সমুদ্রের মাঝ বরাবর কি হয়? এই দুটি বায়ুর মিলিত হয় এবং চক্র বা কি? না, জলাবর্তর সৃষ্টি করে। তাহলে তোমরা কুণ্ডলী বা জায়ার কি সেটি সম্পর্কে জানলে। আর নাম্বার ৪ কি রয়েছে?
নাম্বার 4 রয়েছে, দেখো সমুদ্র স্রোত সংশ্লিষ্ট অঞ্চলের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে। অর্থাৎ সমুদ্র স্রোত কিন্তু আশেপাশের যে অঞ্চলটা রয়েছে, সেটা স্থলভাগেও হতে পারে, সমুদ্র উপকূলবর্তী অঞ্চল হতে পারে, সেই অঞ্চলের জলবায়ুকে কিন্তু সামগ্রিকভাবে নিয়ন্ত্রণ করে কে? না, সমুদ্র স্রোত। কারণ সমুদ্রের স্রোতের প্রবাহ একমুখী হয়, স্থল সমুদ্র সমুদ্র থেকে সেটি স্থলভাগের দিকে আসে ধীরে ধীরে। ফলে সেই অঞ্চলের যে জলবায়ু, সেই জলবায়ুটাকে নিয়ন্ত্রণ করে কে? না, সমুদ্র স্রোত। আচ্ছা, এরপরে কি রয়েছে দেখবো, সমুদ্র তরঙ্গ কি। দেখো, সমুদ্র স্রোত আলাদা, আবার সমুদ্র তরঙ্গও কিন্তু আলাদা, তাই না? দুটি জিনিস কিন্তু আলাদা, এক করে ফেলবে না তোমরা সবাই। বায়ু সমুদ্র জলের উপরে পীড়নের সৃষ্টি করে। পীড়নে প্রথমে সমুদ্র জল ছোট ছোট তরঙ্গ সৃষ্টি হয়, এবং বায়ুর মাধ্যমে সেই তরঙ্গ যতই উপকূলের দিকে এগিয়ে আসে, ততই কিন্তু গভীরতা কমে গিয়ে বড় ঢেউয়ের আকারে তটভূমিতে আছড়ে পড়ে। এটাই হলো কিন্তু সমুদ্র স্রোত। তোমরা কেউ না কেউ দীঘা, পুরী বা বকখালি ঘুরতে গেছো, গেছো তো অনেকে, সকলেই প্রায় কোথাও না কোথাও গেছো, তাই তো? তোমরা দেখবে এই সমুদ্রের পাড়গুলিতে এরকম বিশাল আকারের ঢেউ কিন্তু এসে আছড়ে পড়ছে, আছড়ে পড়ছে তো। তাহলে সেই যে জিনিসটা আছড়ে পড়ছে, ওই যে সমুদ্রের জলটা যে আছড়ে পড়ছে, তাকেই আমরা কি বলবো বলতো? সমুদ্র তরঙ্গ। প্রথমে এই বায়ুপ্রবাহ দ্বারা এই জলটা কিন্তু পীড়নের, জলের উপরে কিন্তু পীড়নের সৃষ্টি হয়। এরপরে সমুদ্র জল ধীরে ধীরে ছোট তরঙ্গ সৃষ্টি হয়, এবং ধীরে ধীরে কিন্তু যখন পাড়ের দিকে আসে বা উপকূলের কাছে অঞ্চলে চলে আসে, তখন কিন্তু বড় ঢেউ আকারে কিন্তু তটভূমি বা সমুদ্র উপকূলবর্তী অঞ্চল যে রয়েছে, সেখানে কিন্তু আছড়ে পড়ে। এটাকেই আমরা কি বলবো? না, সমুদ্র তরঙ্গ। আর সমুদ্র তরঙ্গ, সমুদ্র স্রোত কিন্তু দুটি জিনিস আলাদা, এটা কিন্তু তোমরা মাথায় রাখবে। দেখো, এরপরে রয়েছে সমুদ্র তরঙ্গের উৎপত্তি কেবল বায়ুপ্রবাহের মাধ্যমেই হয়। সমুদ্র তরঙ্গের উৎপত্তি বায়ু প্রবাহের মাধ্যমেই কিন্তু হয়। তোমরা দেখবে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে তোমরা ঘুরতে গেলে, দীঘা, পুরী বা যেখানেই হোক ঘুরতে গেলে, সমুদ্র থেকে একরকম বায়ু কিন্তু সবসময় স্থলভাগের দিকে আসতে থাকছে, থাকছে তো। সেই বায়ু প্রবাহের দরুনই কিন্তু সমুদ্র তরঙ্গটা বাড়ছে। বায়ু প্রবাহ জোরে হলে সমুদ্রের যে তরঙ্গ, সেটাও বেড়ে যাবে। আবার বায়ু প্রবাহ কম হলে কিন্তু সমুদ্রের তরঙ্গ, সেটিও কিন্তু কমে যাবে। ঠিক আছে? তাহলে এটি হলো কি? সমুদ্র তরঙ্গ। দেখো, আমি তোমাদের একটু আগে বললাম না যে সমুদ্র তরঙ্গ আর সমুদ্র স্রোত দুটি জিনিস সম্পূর্ণ আলাদা। দেখো, এখানে কিন্তু রয়েছে পার্থক্য, সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গের তুলনা করো। প্রথমে রয়েছে সমুদ্র তরঙ্গ, কি না, যে বায়ুর মাধ্যমে সমুদ্র জল ঘূর্ণীয়মান প্রবাহে ওঠানামা করলে তখন তাকে বলা হয় সমুদ্র তরঙ্গ। আর সমুদ্র স্রোত কি? বিশাল অঞ্চল জুড়ে প্রচুর জলরাশি নির্দিষ্ট পথে নিয়মিতভাবে একমুখী প্রবাহ ঘুরলে তাকে কি বলা হয়? সমুদ্র স্রোত। অর্থাৎ বায়ু প্রবাহের দ্বারা কিন্তু নিয়মিতভাবে একমুখী প্রবাহ ঘটছে স্রোতের, সেটা কিন্তু সমুদ্র স্রোত। আর সমুদ্র তরঙ্গ কি না, জলের যে ঘূর্ণয়মান ওঠানামা বায়ু প্রবাহের দ্বারা, সেটাকে কি বলছে? সমুদ্র তরঙ্গ। উৎপত্তি হয় কি করে? সমুদ্র তরঙ্গ বায়ুর শক্তি উৎপত্তি মূল বা একমাত্র শক্তি, অর্থাৎ বায়ু প্রবাহ কিন্তু সমুদ্র তরঙ্গ সৃষ্টি হওয়ার একমাত্র পথ। অপরদিকে সমুদ্র স্রোত কি? বায়ু তো থাকেই, সাথে সাথে কিন্তু কোরিওলিস বল, লবণতা, জলের ঘনত্ব, জলের উষ্ণতার তারতম্য, এগুলো কিন্তু সবই সমুদ্র স্রোত সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে তোমরা কি জানলে? যে সমুদ্র তরঙ্গ কেবলমাত্র বায়ু প্রবাহ প্রথম প্রধান শক্তি, আর সমুদ্র স্রোত কিন্তু বায়ু প্রবাহের সাথে সাথে কি না, কোরিওলিস বল, উষ্ণতা, লবণতার তারতম্য সমুদ্র স্রোত সৃষ্টিতে সাহায্য করে। প্রবাহ অঞ্চল, একটি সমুদ্র জলতলের উপর দিয়ে বয়ে যায়, তাহলে কি সমুদ্র তরঙ্গ সমুদ্র যে জল আছে তার উপর দিয়ে কিন্তু বয়ে যায়। আর সমুদ্র স্রোত পৃষ্ঠ ও গভীর সমুদ্র উভয় অঞ্চল দিয়েই কিন্তু বয়ে যায়। চরিত্র কেমন? উপকূল রেখার প্রায় সমকোণে আঘাত করে। আর সমুদ্র স্রোত উপকূল রেখার সঙ্গে প্রায় সমান্তরালে বয়ে চলে। তাহলে সমকোণে আঘাত করছে কি? সমুদ্র তরঙ্গ। এবং সমান্তরালে কে বয়ে যাচ্ছে? না, সমুদ্র স্রোত। এরপর কি রয়েছে? প্রভাব। উপকূলের ভূমিরূপের পরিবর্তন ঘটায় কিন্তু সমুদ্র তরঙ্গ। দেখো, সমুদ্র তরঙ্গের সাথে সাথে দেখবে বালি উঠে আসে না, এবং সেটি ধীরে ধীরে অনেক দূর স্থান অব্দি কিন্তু চলে যায়, বালিয়াড়ি সৃষ্টি হয় সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে। তাহলে সেটি কি কার কারণে হয়? সমুদ্র তরঙ্গের কারণে হয়। আর সমুদ্র স্রোতটা কি? যে উপকূলের যে জলবায়ু অঞ্চল রয়েছে, সেই উপকূলের জলবায়ুকে কিন্তু নিয়ন্ত্রণ করে কে? না, সমুদ্র স্রোত।
তাহলে সমুদ্র তরঙ্গের প্রভাব কি? ভূমিরূপ পরিবর্তন করে। এবং সমুদ্র স্রোতের প্রভাব কি? না জলবায়ু ব্যাপকভাবে পরিবর্তন করে। তাহলে তোমরা সমুদ্র স্রোত এবং সমুদ্র তরঙ্গ এই দুটির পার্থক্য কিন্তু খুব ভালো করে মুখস্থ করবে। এরপরে দেখো আরো একটা পার্থক্য রয়েছে, আমরা পড়লাম না একটু, যে উষ্ণ স্রোত আর শীতল স্রোত। সেই উষ্ণ স্রোত এবং শীতল স্রোতের পার্থক্য কিন্তু রয়েছে। কি পার্থক্য রয়েছে? ক্রান্তীয় উপক্রান্তীয় সমুদ্রে উষ্ণ স্রোত সৃষ্টি হয়, আর শীতল স্রোত কোথায় সৃষ্টি হয়? উচ্চ অক্ষাংশ কোথায়? সেটা মেরু অঞ্চলে বা মেরু সমুদ্রে। প্রকৃতি কেমন? জলের উষ্ণতা প্রবাহিত অঞ্চলের জলের উষ্ণতা অপেক্ষা বেশি, আর জলের উষ্ণতা প্রবাহিত অঞ্চলের উষ্ণতা অপেক্ষা কম। কম কোনটা? শীতল স্রোত। বেশি কোনটা? উষ্ণ স্রোত। প্রভাব কি দেখো, সংশ্লিষ্ট অঞ্চলের উষ্ণতা বাড়ায়। তাহলে যে অঞ্চলে বয়ে যাচ্ছে উষ্ণ স্রোতটা, সেই অঞ্চলে কিন্তু উষ্ণতা বাড়াচ্ছে এই উষ্ণ স্রোত। আবার যে অঞ্চলের মধ্যে দিয়ে শীতল স্রোত যাচ্ছে, সেখানে কি উষ্ণতা কিন্তু কমায়। উচ্চ নাতিশীতোষ্ণ অঞ্চলের উপকূলে বরফ জমতে দেয় না উষ্ণ স্রোত। উষ্ণ স্রোত কিন্তু উচ্চ যে নাতিশীতোষ্ণ অঞ্চল রয়েছে সেখানে বরফ জমতে দেয় না। অপরদিকে উষ্ণ অঞ্চলের উপকূলে মনোরম আবহাওয়া সৃষ্টি করে কিন্তু এই শীতল স্রোত। তাহলে আমরা জানলাম সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গের পার্থক্য, আর উষ্ণ স্রোত ও শীতল স্রোতের পার্থক্য। আচ্ছা, এরপরে স্টুডেন্ট আমরা যে বিষয়টি জানবো সেটি হলো কিন্তু পৃথিবীব্যাপী যে সমুদ্র স্রোত রয়েছে, সেই পৃথিবীব্যাপী সমুদ্র স্রোত উৎপত্তির কারণ কি কি, অর্থাৎ সমুদ্র স্রোত সৃষ্টির কারণ সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিত জানবো। দেখো, সমুদ্র স্রোত সৃষ্টির কারণ। সমুদ্র স্রোত প্রবাহের কারণকে দুটি ভাগে ভাগ করা যায়। কি কি ভাগে ভাগ করা যায়? এক, উৎপত্তি অনুসারে এবং দিক পরিবর্তনের উপর ভিত্তি করে কিন্তু এই দুটি ভাগে সমুদ্র স্রোত সৃষ্টি হয়। এবারে উৎপত্তি অনুসারে যে ভাগগুলি রয়েছে তার মধ্যে রয়েছে বায়ু প্রবাহ, পৃথিবীর আবর্তন বা কোরিওলিস বল, বরফের গলন, বৃষ্টিপাত, সমুদ্র জলের উষ্ণতা, সমুদ্র জলের লবণতা বা ঘনত্ব ইত্যাদি কিন্তু সবই হলো উৎপত্তির ভিত্তিতে যে সমুদ্র স্রোত সৃষ্টি হয় তার কারণসমূহ। তাহলে দেখো এক নম্বর উৎপত্তির কারণ হিসেবে, আর ২ নম্বর হচ্ছে কি দিক পরিবর্তন হিসেবে। প্রথমে আমরা এই উৎপত্তির কারণ সম্পর্কেই জানবো। কতগুলি পয়েন্ট রয়েছে দেখো। ১ নম্বর রয়েছে বায়ু প্রবাহ। আমরা প্রথম থেকেই জেনে আসছি যে সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান এবং সব থেকে বেশি কার্যকরী ভূমিকা কিন্তু পালন করে কে? না বায়ু প্রবাহ, তাই তো? বায়ু প্রবাহ সমুদ্র স্রোত সৃষ্টির মূল কারণ। সমুদ্রের উপর দিয়ে প্রবাহিত বায়ু জলকণার সঙ্গে সংঘর্ষ করে জলকে জড়িয়ে নিয়ে সমুদ্র স্রোতের কিন্তু সৃষ্টি করে। সমুদ্রের উপকূলে দেখো, সমুদ্র যে অঞ্চল তার উপরে বায়ু কিন্তু বিনা বাধায় প্রবাহিত হতে পারে, তাই তো? সেখানে কোনো বায়ু বাধাপ্রাপ্ত হয় না। স্থলভাগে কি গাছপালা, ঘরবাড়ি ইত্যাদি দ্বারা কি বায়ু বাধাপ্রাপ্ত হয়। সমুদ্র পথে কিন্তু বায়ু এরকম বাধাপ্রাপ্ত হয় না। ফলে কি জলের সাথে কিন্তু সে সংঘর্ষ করে এবং জলকে জড়িয়ে নিয়ে সমুদ্র স্রোতের কিন্তু উৎপত্তি ঘটায় কে? না বায়ু প্রবাহ। তবে সমুদ্রের উপর দিয়ে যে বায়ু বয়ে যায় তার মাত্র ২ থেকে ৪% শক্তি সমুদ্র স্রোতের উৎপত্তিতে সাহায্য করে। তাহলে সমুদ্র স্রোতের উপরে যে বায়ু বয়ে চলেছে, যার জন্য সমুদ্র স্রোত সৃষ্টি হচ্ছে, সেই বায়ুর মাত্র ২ থেকে ৪% কিন্তু সমুদ্র স্রোত সৃষ্টিতে সাহায্য করে। আর কি রয়েছে? তাই দেখা যায় যেখানে বায়ুর গতিবেগ ঘন্টায় ৫০ কিমি, সেখানে সমুদ্র স্রোতের বেগ ১ থেকে ২ কিমি পার ঘন্টা। সমুদ্রের উপর প্রবাহিত নিয়ত বায়ু সমুদ্র স্রোত উৎপত্তিতে সর্বাধিক সাহায্য করে। দেখো, এই যে সমুদ্র স্রোত সৃষ্টিতে নিয়ত বায়ু প্রবাহ, এটা হচ্ছে সমুদ্র ভাগ, আর এটা হচ্ছে স্থলভাগ। এখান থেকে কিন্তু বিভিন্ন রকম বায়ু, যেমন দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু, দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু, দক্ষিণ পূর্ব আয়ন বায়ু, দক্ষিণ উত্তর পূর্ব আয়ন বায়ু, মেরু বায়ু প্রবাহ, এই বায়ু প্রবাহগুলো কিন্তু সমুদ্র স্রোত সৃষ্টিতে কার্যকরী ভূমিকা পালন করে। এর মধ্যে নিয়ত বায়ু হচ্ছে সর্বাধিক সাহায্য করে। প্রধান ৩টি মহাসাগরেই আয়ন বায়ু, পশ্চিমা বায়ু ও মেরু বায়ু, এই ৩টি বায়ু কিন্তু সমুদ্র স্রোত উৎপত্তি করে থাকে। দেখো তোমরা ছবিতে, দক্ষিণ পূর্ব আয়ন বায়ু, উত্তর পূর্ব আয়ন বায়ু, পশ্চিমা বায়ু, আর রয়েছে দেখো মেরু বায়ু। এই ৩টি বায়ু কিন্তু প্রধান ৩টি যে মহাসাগর রয়েছে সেই মহাসাগরে কিন্তু সমুদ্র স্রোত সৃষ্টি করছে।
ভারত মহাসাগরে সমুদ্র স্রোতের উপর মৌসুমী বায়ুর প্রভাব সর্বাধিক। তাহলে মৌসুমী বায়ুর প্রভাব সর্বাধিক কোন সাগরে? ভারত মহাসাগরে। খুব ইম্পর্টেন্ট, কিন্তু মনে রাখবে, দেখো যে ভারত মহাসাগরে সমুদ্র স্রোতের উপর মৌসুমী বায়ুর প্রভাব কিন্তু সর্বাধিক। আচ্ছা, এরপরে রয়েছে দেখো 2 নম্বর কি, যে না পৃথিবীর আবর্তন ও কোরিওলিস বল। তোমরা বায়ুমণ্ডল পড়ার সময় কোরিওলিস বল সম্পর্কে জেনেছিলে তো? ঠিক তেমনই দেখো পৃথিবীর আবর্তনের সৃষ্টি কোরিওলিস বলের প্রভাবে বায়ুর মতো সমুদ্র স্রোতও কিন্তু উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে প্রভাবিত হয়। একে আমরা ফেরারের সূত্র বলি। তাহলে বায়ুমণ্ডল যেমন উত্তর গোলার্ধে ডান দিকে দক্ষিণ গোলার্ধে বাঁ দিকে বেঁকে প্রভাবিত হয়, ঠিক তেমনই কিন্তু সমুদ্র স্রোত এই একই ফর্মুলা ইউজ করে। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় কিন্তু ফেরেলের সূত্র। পৃথিবীর আবর্তনের কারণে নিরক্ষরেখার উভয় পাশে পশ্চিমগামী উত্তর ও দক্ষিণ নিরক্ষীয় স্রোতের উৎপত্তি ঘটে। উত্তর আটলান্টিক মহাসাগরে উপসাগরীয় স্রোত কোরিওলিস বল ও পশ্চিমা বায়ুর প্রভাবে কিন্তু 3টি শাখায় ভাগ হয়। মনে থাকবে? দেখো এই যে উত্তর গোলার্ধে ডান দিকে, দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে কিন্তু সমুদ্র স্রোতের সৃষ্টি হচ্ছে। 3 নম্বর দেখো কি রয়েছে। 3 নম্বর রয়েছে যে সমুদ্র জলের উষ্ণতা। নিরক্ষরেখা থেকে মেরুর দিকে সমুদ্রের উষ্ণতা কিন্তু কমতে থাকে। আমরা দেখবে শুধু সমুদ্রের জল নয়, যদি আমরা জলবায়ুর কথাও ভাবি, নিরক্ষরেখা থেকে ধীরে ধীরে আমরা উপরের দিকে গেলে কি হয়? জলবায়ুর উষ্ণতা কি হয়? কমতে থাকে না? ঠিক তেমনি নিরক্ষরেখা থেকে মেরুর দিকে যত যাব, সমুদ্র জলের যে উষ্ণতা সেটাও কিন্তু কমতে থাকে। অধিক উষ্ণতার নিরক্ষীয় অঞ্চলের জলের ঘনত্ব কমে এবং আয়তনে কিন্তু বর্ধিত হয়। তা বহিঃস্রোত রূপে মেরু অঞ্চলের দিকে বয়ে যায়। শীতল মেরু অঞ্চলের অধিক ঘনত্বের জল কি হয়? আবার অন্তঃস্রোত রূপে কিন্তু নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের দিকে বা নিরক্ষীয় অঞ্চলের দিকে কিন্তু ধেয়ে আসছে। তাহলে যেটা বহিঃস্রোত হচ্ছে সেটি কি নিরক্ষীয় থেকে মেরুর দিকে যাচ্ছে, যার ঘনত্ব কিন্তু কম। আর যে জলের ঘনত্ব বেশি অর্থাৎ মেরু অঞ্চলের দিকে, সেই জল কিন্তু নিরক্ষীয় অঞ্চলের দিকে অন্তঃস্রোত রূপে প্রবাহিত হচ্ছে। মনে থাকবে এই দুটো বিষয়? ভেরি গুড। দেখো এই যে মেরু অঞ্চলে এরকম ভাবে সমুদ্রের মধ্যে কিন্তু এরকম বরফ পড়ে থাকে। আর তোমরা হিমশৈল পড়ছিলে না, বরফের চাই? দেখো এইগুলোই হচ্ছে হিমশৈল। এরপরে 4 নম্বর কি আছে দেখবো। এরপরে 4 নম্বর কি রয়েছে দেখো, রয়েছে সমুদ্র জলের লবণতা ও ঘনত্ব। দেখো সমুদ্র জলের লবণতা ও ঘনত্বের উপরে তারতম্যের উপর ভিত্তি করেও কিন্তু সমুদ্র স্রোতের সৃষ্টি হয়। কিভাবে? জলে লবণ বেশি থাকলে ঘনত্ব জলের বাড়ে এবং জল অন্তঃস্রোত রূপে কিন্তু কম লবণাক্ত ও কম ঘনত্বের জলের দিকে কিন্তু বাহিত হয়। অপরদিকে কম লবণাক্ত জল হালকা ও কম ঘনত্বের হয় বলে বহিঃস্রোতের মাধ্যমে কিন্তু বেশি ঘনত্বের জলের দিকে মেশে। তাহলে এই যে আসছে এবং যাচ্ছে, এই দুটি মিলে কিন্তু সমুদ্র স্রোতের সৃষ্টি করে। তার সমুদ্র জলের লবণতা ও ঘনত্ব কিন্তু সমুদ্র স্রোতের সৃষ্টির একটি অন্যতম কারণ। আচ্ছা, এরপরে 5 নম্বর কি রয়েছে দেখো, বরফের গলন, বৃষ্টিপাত ও বাষ্পীভবন। মেরু অঞ্চলে বরফ গললে অতিরিক্ত জল কিন্তু সমুদ্রে মেশে, তাই তো? মেরু অঞ্চলে কি বরফের চাই রয়েছে, তাহলে সেগুলো যদি উষ্ণতা পৃথিবীর বাড়ে, সেগুলো কিন্তু ধীরে ধীরে কি হয় না বরফে পরিণত হয়। তাহলে এই বরফে পরিণত হলে কি হবে? জলের পরিমাণ কিন্তু বেড়ে যাবে। বরফ যখন জলে বাড়বে, তখন সমুদ্রের যে জলরাশি সেটি কিন্তু বেড়ে যাবে। এভাবে বাষ্পীভবনের হার কিন্তু কমে যায়। জলতলের উচ্চতা এখানে কিছুটা বেশি বলেই সমতা রক্ষার কারণে এই জল সমুদ্র স্রোত রূপে কিন্তু নিম্ন অক্ষাংশের দিকে প্রবাহিত হয় বা বয়ে চলে। অর্থাৎ মেরু অঞ্চল থেকে জল কিন্তু নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হতে পারে। দেখো এইভাবেই বরফ গলে জলের পরিমাণ বাড়ছে পৃথিবীতে বর্তমানে। আর কি না, মেরু অঞ্চলের এই স্রোতের সঙ্গেই হিমশৈল ভেসে আসে। হিমশৈল কিন্তু এই যে বরফের চাইগুলো। হুম। নিরক্ষীয় অঞ্চলে বৃষ্টিপাত বেশি এবং বাষ্পীভবনের হার কম, কিন্তু মধ্য অক্ষাংশে বৃষ্টিপাত কম এবং বাষ্পীভবনের হার কিন্তু বেশি। নিরক্ষীয় অঞ্চল 0 ডিগ্রি, সেই অক্ষাংশে কত, যে বৃষ্টিপাতের পরিমাণ বেশি, বাষ্পীভবনের পরিমাণ হার কম। অপরদিকে পৃথিবীর যে মধ্য অক্ষাংশ রয়েছে, সেখানে আবার বৃষ্টিপাত কম, বাষ্পীভবনের পরিমাণ বেশি। এক্ষেত্রে নিরক্ষীয় অঞ্চল থেকে সমুদ্র স্রোত মধ্য অক্ষাংশের দিকে কিন্তু বয়ে চলেছে। মনে থাকবে তাহলে, নিরক্ষীয় অঞ্চল থেকে সমুদ্র স্রোত মধ্য অক্ষাংশের দিকে কিন্তু বয়ে চলেছে। আচ্ছা, এরপর হচ্ছে দেখো সমুদ্র স্রোতের দিক পরিবর্তনের কারণ। আমরা একটা কি পড়েছিলাম, যে উৎপত্তির কারণ অনুসারে সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলো জানলাম।
কি কি সেগুলো? সেগুলো হচ্ছে বায়ু প্রবাহ, কোরিওলিস বল, সমুদ্র জলের উষ্ণতা, সমুদ্র জলের লবণাক্ত ঘনত্ব, এছাড়া বৃষ্টিপাত, ঘনীভবন এবং বরফ গলন। তাই তো? আচ্ছা, ভেরি গুড। এরপরে রয়েছে দেখো সমুদ্র স্রোতের দিক পরিবর্তনের কারণ। 6 নম্বর, উপকূলের আকৃতি। উপকূলের আকৃতি ও বৈশিষ্ট্য সমুদ্র স্রোতের দিক পরিবর্তন ঘটায়। সমুদ্র স্রোতকে বিভিন্ন শাখায় ভাগ করে। আটলান্টিকে বেঙ্গুয়েলা স্রোত গিনি উপকূলে বাধা পেয়ে পশ্চিমে কিন্তু বাঁকে। অর্থাৎ দেখো এই যে সমুদ্র, এই সমুদ্রের পাশে যদি এরকম উপকূলবর্তী অঞ্চল থাকে, সমুদ্র স্রোত কিন্তু এই পাহাড় পর্বতে বাধাপ্রাপ্ত হয়ে অন্যদিকে বয়ে যায়। ঠিক এরকম ভাবে আটলান্টিক মহাসাগরের যে বেঙ্গুয়ানা স্রোত রয়েছে, সেই বেঙ্গুয়ানা স্রোত গিনি উপকূলে কিন্তু বাধা পেয়ে পশ্চিম দিকে বেঁকে যায়। এরপর রয়েছে দেখো 7 নম্বর, ঋতু পরিবর্তন। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে সমুদ্র স্রোতের দিক ও গতি কিন্তু উভয়েরই পরিবর্তন ঘটে। ভারত মহাসাগরে গ্রীষ্মকালে দক্ষিণ মৌসুমী বায়ুর আগমনের সঙ্গে সঙ্গে সমুদ্র দক্ষিণ থেকে উত্তরে প্রভাবিত হয়। আবার শীতকালে মৌসুমী বায়ু প্রত্যাগমনের সময় কি হয় না, সমুদ্র স্রোত উত্তর থেকে কিন্তু দক্ষিণে বয়ে যায়। আমাদের ভারতবর্ষ মৌসুমী জলবায়ুর দেশ। জুন জুলাই মাসে মৌসুমে প্রবেশ করে, তাহলে ভারত মহাসাগর থেকে কিন্তু দক্ষিণ পশ্চিম দিক থেকে এটি প্রবেশ করছে। আবার যখন ফিরে যাচ্ছে তখন কিন্তু উত্তর পূর্ব দিক থেকে সে আবার ভারত মহাসাগরের দিকে ফিরে যাচ্ছে। অর্থাৎ সম্পূর্ণ 180 ডিগ্রি কিন্তু সে তার গতি প্রকৃতি পরিবর্তন করছে। এইভাবে কিন্তু ঋতু পরিবর্তনের সাথে সাথেও কিন্তু সমুদ্র স্রোতের সৃষ্টি হয়। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের আজকের স্টাডিটা এই অবধি। আমরা আজকে কি জানলাম, যে সমুদ্র স্রোত সৃষ্টির কারণ সম্পর্কে কি। এবার আজকের যে প্রশ্নগুলো আমরা জানলাম সেখান থেকে, বা আছে যে বিষয়টা আমরা পড়লাম সেখান থেকে কি কি প্রশ্ন পরীক্ষায় আসতে পারে সেটা তো আমাদের জানতে হবে। দেখো, সমুদ্র স্রোত কি? বলো সমুদ্র স্রোত কি? বায়ু প্রবাহ, এছাড়া পৃথিবীর আবর্তন, উষ্ণতা, ঘনত্ব ইত্যাদি তারতম্যে বিপুল যে সমুদ্রের জলরাশি নিয়মিতভাবে এবং নির্দিষ্ট পথে যখন একমুখী প্রবাহ হয় তখন তাকে আমরা কি বলবো? সমুদ্র স্রোত। তাই তো? আচ্ছা, ভেরি গুড। 2 নম্বর দেখো কি রয়েছে, বিভিন্ন ধরনের সমুদ্র স্রোতগুলি কি কি? মূলত 4 ভাগে ভাগ করা হয় সমুদ্র স্রোত কি কি? বা উষ্ণ স্রোত, শীতল স্রোত, পৃষ্ঠ সমুদ্র স্রোত, আর কি না গভীর সমুদ্র স্রোত। তাই তো? এই 4টি ভাগে ভাগ করা যায়। সমুদ্র স্রোতের মূল কারণ কি বলো? খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন। বায়ু প্রবাহ। ভেরি গুড, খুব ভালো বলেছো যে বায়ু প্রবাহ। 4 নম্বর কি রয়েছে, সমুদ্র তরঙ্গের উৎপত্তি কিসের মাধ্যমে হয়? সমুদ্র তরঙ্গ কিন্তু বলেছে এখানে। বলো কিসের মাধ্যমে হয়? বায়ু প্রবাহের মাধ্যমে। এটাও কিন্তু উত্তর হবে বায়ু প্রবাহের মাধ্যমে। 5 দাগ, সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি কি কি? বলো, শুধু কারণগুলি বলো, পয়েন্টগুলোই বলো। ভেরি গুড, যে বায়ু প্রবাহ, কোরিওলিস বল, সমুদ্র লবণাক্ত ঘনত্ব, এছাড়া বৃষ্টিপাত, ঘনীভবন, তাই না, ঋতু পরিবর্তন, এগুলো সবই হলো সমুদ্র স্রোত সৃষ্টির কারণ। নাম্বার 6, কোরিওলিস বল কি? বায়ু প্রবাহ যখন আমরা পড়েছিলাম ঠিক তেমনি সমুদ্র স্রোতও কিন্তু উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে প্রবাহিত হয়। একেই বলে কোরিওলিস বল। আচ্ছা, এরপরে রয়েছে দেখো, রেঙ্গুয়েন স্রোত কোন মহাসাগরে বয়ে যায়? বলো, রেঙ্গুয়েন স্রোত কোন মহাসাগরে বয়ে যায়? আটলান্টিক মহাসাগরে। ভেরি গুড। যদি তোমাদের প্রশ্ন করে যে ভারত মহাসাগরে কোন স্রোতের সৃষ্টি হয়, মৌসুমী স্রোতের সৃষ্টি হয় কিন্তু ভারত মহাসাগরে। ঠিক আছে, এটা কিন্তু তোমরা খুব ভালো করে মনে রাখবে। এরপরে 8 নম্বর হচ্ছে দেখো, সমুদ্র স্রোত এবং সমুদ্র তরঙ্গের পার্থক্য কি? বলো তো একটা পার্থক্য তোমরা। উৎপত্তি হয় কিভাবে সমুদ্র স্রোতের? বায়ু, কুরুলিস বল, ঘনত্ব, লবণাক্ত ইত্যাদি না? অপরদিকে সমুদ্র তরঙ্গ কিন্তু কেবলমাত্র বায়ু প্রবাহ দ্বারাই কিন্তু সৃষ্টি হয়। তাই তো? আর কি হয়, সমুদ্র যে উপকূল রেখার সমকোণে কিন্তু সমুদ্র তরঙ্গ বয়ে চলে, আর সমান্তরালে কে বয়ে চলে না, সমুদ্র স্রোত। এই পয়েন্টগুলো কিন্তু তোমাদের বই দেখে মুখস্থ করতে হবে, এবং উষ্ণ স্রোত এবং শীতল স্রোতের যে পার্থক্য রয়েছে সেটাও কিন্তু তোমরা বই দেখে মুখস্থ করবে। ঠিক আছে, তাহলে আজকের পড়া এই অবধি। এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে পৃথিবীব্যাপী যে সমুদ্র স্রোতের প্রভাব কি, আমরা সমুদ্র স্রোত সৃষ্টির কারণ কি জানলাম, এবারে পৃথিবীব্যাপী সমুদ্র স্রোত যে সৃষ্টি হওয়ার ফলে তার প্রভাবটা কি এবং কি কি মূল সমুদ্র স্রোত পৃথিবীতে রয়েছে সেই সম্পর্কেও কিন্তু আমরা বিস্তারিত জানবো। তো থ্যাংক ইউ ক্লাস, মনোযোগ দিয়ে আজকের ক্লাসটা শোনার জন্য। আমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।
সবাই খুব ভালো থাকবে।